পূজা, পূজা মা, আমার চাটা দিয়ে যাও তো উঠানে। এই নিন বাবা, আপনার চা। এ কে, তুমি কেন? তোমাকে ডেকেছি নাকি? তোমায় দেখলেই আমার দিনটা একদম খারাপ যায়। পূজা তো স্নান করতে গেছে বাবা, তাই আমি নিয়ে আসলাম। আমি তো কিছু ভুল করিনি। ও, ন্যাকা সাজতে হবে না। চাল নেই চুলো নেই, আমার ছেলেটাকে ফুসলিয়ে বিয়ে করে এ বাড়িতে এসে উঠেছো আর বলছো কি করেছো। বাবা, আপনি দয়া করে আমাকে এভাবে বলবেন না। বাবা, তুমি ওকে এভাবে বলো না। লতা তো মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। আরে যাও যাও, এখানে দাঁড়িয়ে আর ন্যাকা কান্না কাঁদতে হবে না। আমি কিছু বুঝি না ভেবেছো তোমাদের মতলব? এই হাওয়ায় তো আর আমার চুল পাকিনি। সকাল সকাল এত চেঁচামেচি করছেন কেন? আর বলো না বৌমা, তোমাকে বললাম চা আনতে, আর এলো লতা। এই বাড়ির যেন কর্তি হয়ে বসেছে, সব জায়গায় নাকটা গলাতে হবে। উম, লতা হবে নাকি এবাড়ির কর্তি? বামুন হয়ে চাঁদ ধরার সব মিটিয়ে দেব। ঠিক বলেছো বৌমা। কি রে পলাশ, সদ্য সদ্য বিয়ে হয়েছে, নতুন বউ এসেছে ঘরে, কেমন চলছে নতুন সংসারে? সবকিছুই ভালো চলছে, তবে তোর মুখ দেখে মনে হচ্ছে তোর মনে অন্য কিছু চলছে। না রে, তে এমন কিছু না। ওই তোদের দুই ভাইয়ের কথা ভাবছি। আর তোর শ্বশুর বাড়ি থেকে নাকি অনেক কিছু দিয়েছে তাকে, তাই নাকি অবিনাশ বাবু তোদের এত ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কে বলেছে তোকে এসব ফালতু কথা? তুই এসব নিজে বানিয়ে বানিয়ে রটাচ্ছিস। দেখ নগেন, আমি সব একদম সহ্য করব না। এই সামনে আদলাইটটা দেখেছিস তো? ওটা দিয়ে এখনই তোর মাথা ফাটিয়ে দেবো বলে দিলাম। মাথা খাটাস না, চলে যা এখান থেকে। ঠিক আছে, আমি যাচ্ছি, কিন্তু তোর ভালো চাই বলে তোকে কথাটা বলতে এলাম। গ্রামে যা শুনছি, অবিনাশবাবু তোকে রাজপুত্রের মতো বিয়ে দিয়েছে বড়লোক বাড়িতে। সেখানে গোপালের সময় কিছুই করেনি, তাই গোপাল মানে আদেও ওনার ছেলে তো। হ্যাঁ, সে তো হবেই। বাবা আমায় বেশি পছন্দ করেন। তাছাড়া দাদা তো কোনো এক গরিবের মেয়ে ধরে এনেছিল, তাও আবার বাবার অমতে। তাই বাবা দাদার বেলায় কোনো অনুষ্ঠান করেনি। ঠিক বলেছিস, গোপাল যা করেছে তাই বলে অবিনাশবাবুর ছেলে গোপাল এমনটা করলো কিভাবে বলতো? কিন্তু আমার মনে হয় গোপাল তোকে হিংসা করে, বুঝলি? আরে তোর কি মনে হয় না সেটা জেনে আমি কি করব? তুই গিয়ে নিজের চরকায় তেল দে। তাছাড়া আমার মনে হয় না দাদা আমাকে হিংসে করে। করলেও সেটা দাদার আর আমার ব্যাপার। তুই এর ভেতরে নাক গলাস না। এরে দূর কলা, আমি তো এলাম দুই ভাইয়ের মধ্যে ঝামেলা বাঁধাতে, কিছুই তো হলো না। দূর ছাতা। শুনছো? আর গাছে দারুণ লাউ ধরেছে, আজকে রান্না করো দেখি। কি দিয়ে রাঁধবো শুনি? সে তো কবে থেকে বলছি কটা চিংড়ি আনতে, এনেছো? আনবো গো আনবো, বাজারে চিংড়ি আসছে না তো। কি বলছো? বাজারে চিংড়ি নেই? নাকি তোমার ট্যাকে করি নেই শুনি? ইতে বুড়ো কোথাকার! তোমাকে বিয়ে করে আমার জীবন জ্বলে গেল একেবারে। দূর দূর, কানের কাছে সারাদিন শুধু ফ্যাঁচ 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 করছে দেখ। আর বলছি তো কালকে আনবো, আজকে টাকা নেই হাতের কাছে। টাকা নেই তো নাও লাউ করো কেন? লাউয়ের পাতা সিদ্ধ করে দিচ্ছি, গরুর মতো খাও। কালকে আনবোই, তুমি দেখে নিও। হ্যাঁ, ওই কাল করতে করতে পরকালে চলে যাব, তবু লাউ চিংড়ি জুটবে না আমার কপালে। আরে পূজা, রান্নাঘরে কেন এসেছো? তুমি তো নতুন এসেছো এই বাড়িতে। এখন একটু বিশ্রাম নাও, নিজের মতো থাকো। তুমি এদিকে একা এত কাজ করছো আর আমি বিশ্রাম নেব? তো আমার হয় নাকি? তাছাড়া আমি শুনেছি তুমি নাকি খুব ভালো রান্না করো, আমাকে শেখাবে গো? আরে কি যে বলো না। আচ্ছা বেশ, তাহলে তুমি বরং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আজ কি রান্না করছো দিদি? খুব সুন্দর ঘ্রাণ বেরিয়েছে তো। আজ একটু পুঁটি মাছের ঝোল করছি, বাবা খুব ভালোবাসেন পুঁটি মাছের ঝোল খেতে। ও তাই বুঝি? শ্বশুর মশাইকে খুশি করে সব সম্পত্তি একাই দখল করার স্বপ্নে আমি আজই জল ঢেলে দেব। কিছু বলছো পূজা? না না দিদি,
খুব ভালো রান্না করো তুমি, তাই দেখছিলাম আর কি। কি গো বৌমা, এই দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, আজকে কি খেতে দেবে না নাকি? আজ এমন লবণ মেশাবো না, জন্মের মতো পুঁটি মাছের ঝোল খাওয়া বেরিয়ে যাবে। এই তো বাবা, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য ভাত বেড়ে আনছি। ছি 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 ছি, এটা কি রান্না করেছো? লবণে পোড়া! এ কি মানুষ খায় নাকি? হ্যাঁ, কিছুই কি শিখে আসুনি বাপের বাড়ি থেকে? এই কিন্তু বাবা আমি তো না মানে পূজা। কি মানে মানে করছো? হ্যাঁ, দূর হয়ে যাও, দূর হয়ে যাও বাড়ি থেকে। এখন এ বাড়ির সব দায়িত্ব পূজার। নগেনটা জীবনে শোধরাবে না, কোনো কাজকর্ম নেই, সারা দিন খালি টোটো করে বেড়াবে আর এর ওর নামে নিন্দা করে বেড়াবে। কিরে গোপাল, কেমন আছিস? ভালো আছি, কিন্তু হঠাৎ এখানে কি মনে করে? বেশ বেশ, তা শুনলাম অবিনাশ বাবু নাকি তোকে ঠিক পছন্দ করে না। কে বলেছে সব তোকে কথা? হ্যাঁ, আরে কি আর বলবে, তোর ভাই পলাশই তো বলে বেড়াচ্ছে। তা তোর বিয়েতে অবিনাশ বাবু কিছুই করেনি লবড়ঙ্কা, কিন্তু পলাশের বিয়েতে জাঁকজমক করেছে, কারণ অবিনাশ বাবু নাকি তোকে পছন্দ করে না, ব্যাস। পলাশ আমার ব্যাপারে এমন বলতেই পারে না। মানছি যে বাবার অমতে বিয়ে করেছি, তাই বলে এমন না যে বাবার সাথে আমার খারাপ সম্পর্ক। আমার নিয়মিত কথা হয়, সব ঠিক আছে। কি বলিস কি? তাহলে কি তোর ভাই মিথ্যে কথা রটাচ্ছে? তোর কান ভাঙানো হয়ে গিয়ে থাকলে যা তো এখান থেকে, যেতে দে, পথ ছাড় আমার। ধ্যাৎ, থোড়ি তোর পথ আঁকলে রেখেছি, জানা। খেয়ে দে কাজ নেই, সারাদিন অন্যের সংসারে অশান্তি বাঁধানোর মতলব। নিজের ঘরে ঠিক নেই, অন্যের ঘরের খবর নিয়ে বেড়ায় যত সব। যা যা, যেখানে যাচ্ছিস যা, তোর মুখ দেখতে ইচ্ছা করতে না যত সব। মুখ দেখে কি হবে, যত সব ফালতু লোক। আরে যা যা, আমিও দেখে নেব তোকে। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, বাড়িতে আছেন নাকি? কে, হরিপদ নাকি? কেমন আছো? তা এত সকালে আমার বাড়িতে হঠাৎ, কি ব্যাপার, কোনো সমস্যা? এর নাম হয় মোড়ল মশাই, আমি সত্যি একটু সমস্যায় পড়েছি। কি হয়েছে কি? তেমন কিছু না মোড়ল মশাই, অনেকদিন ধরে বউটা আমার লাউ চিংড়ি খাবে বলে আবদার করছে, কিন্তু কিন্তু কি? আমার কাছে তো অত টাকা নেই যে বাজার থেকে চিংড়ি এনে দেব। আচ্ছা, বুঝলাম এই ব্যাপার, কিন্তু লাউ চিংড়ি করতে যে লাউ লাগে, তা লাউ কোথায় পেলে? বাবু, আমার তো মাটির ঘরের পাশে অনেক দিন আগে লাগিয়েছিলাম লাউ গাছ, সেটা ঘরের চালে উঠে এখন ভালো লাউ হয়েছে। ও, তা তোমরা তো সব সময় সবার সাথে ঝগড়া দুর্ব্যবহার করে বেড়াও, তা আজকে এত বিনয়ী হলে কিভাবে? বাবু, পেটের জ্বালা বড় জ্বালা। আমরা কিন্তু কারোর খারাপ চাই না, তবে অন্যায় দেখলে রুখে দাঁড়াই। এটা সবাই ভাবে যে আমরা ঝগড়া করি, আর সবার সংসারে তো খুঁটিনাটি ঝামেলা থাকেই, তাই না? আচ্ছা বুঝেছি, এই নাও ধরো টাকাটা। আজকে বাজার থেকে চিংড়ি কিনে নিয়ে যাও, বউকে বলো জমিয়ে রান্না করতে। একদম একদম মোড়ল মশাই, অনেক ধন্যবাদ আপনাকে। কি গো পূজা, এই সময় তুমি রান্নাঘরে এলে যে? দিদি, তুমি এত সুন্দর রান্না বান্না করো যে সবাই আঙুল চেটে খায়। আমি এত সুন্দর রান্না বান্না পারি না, আমায় শেখাও না দিদি। আরে রান্না শেখা কি আর বড় কাজ? এত চাপ নিও না, একটু মন দিয়ে করলেই পারবে। দিদি, তা তুমি আজ কি রান্না করলে? একটু দাও না খাই। নিজেই একটু তুলে নাও না বোন আমার, ওই যে ওখানে বাটিটা আছে দেখো। তুমি কি জানো আমি কি ধান্দায় এসেছি এখানে? এই ফাঁকে তরকারিতে লবণ মিশিয়ে দিই, দুপুরের খেলাটা জমে যাবে। পূজা আমার বোনের মতো হয়ে কিভাবে আমার সাথে এমন কাজ করতে পারলো? পূজা কি তাহলে এমন প্রকৃতিরই মেয়ে? সবার কাছে ভালো সাজার শখ খুঁজে যাবে এবার। আজ শ্বশুর মশাই নিশ্চয়ই দিদিকে ঘর ছাড়া করবে।
আচ্ছা পূজা, তুমি তাহলে যাও এবার, আমি এদিকটা দেখি আর কি কি কাজ বাকি আছে। আচ্ছা দিদি। এত নুন পোড়া রান্না তো কাউকে খেতেই দেওয়া যাবে না। তাহলে এই রান্নাটা নামিয়ে এখনই বরং নতুন ভাবে রান্না বসাই দুপুরের জন্য। দুপুরে তো সবাইকে খেতেও দিতে হবে। পূজা বাচ্চা মেয়ে, ও বোঝে না যে ভালোবাসার রান্নায় কোনো দিনও কোনোভাবে কুটকাচালি মেশানো যায়ই না। ভালোবাসার রান্না সব সময় অতুলনীয় স্বাদের হয়। গিন্নি, কি নিয়ে এসেছি দেখো তোমার জন্য বাজার থেকে। ওই এলো ষাঁড়ের মতো চেল্লাতে চেল্লাতে, যেন রাজভোগ এনেছে। এই দেখো গিন্নি, তোমার জন্য চিংড়ি মাছ এনেছি, আজকে একটু জমিয়ে রান্না করে তো। হাঁস তাহলে জমিয়ে হরি বোঝাবে। তার বলতে তুমি জমিয়ে লাউয়ের বিভিন্ন পদ রান্না করো। চিংড়ি মাছের টাকা পেলে কোথায়? তোমার কাছে নাকি টাকা ছিল না, হঠাৎ এখন আবার চিংড়ি মাছ কোথায় পেলে তাহলে? নিশ্চয়ই চুরি করেছো কোথা থেকে। চুরি কেন করতে যাব? আমায় দেখে কি তোমার চোর বলে মনে হয়? মাথার ঘাম এই পায়ে ফেলে খেটে খুঁটে টাকা রোজগার করেছি, যা থেকে তোমার লাউ ঘন্টের জন্য চিংড়ি নিয়ে এসেছি। হ্যাঁ, সে আমি জানি। তোমার মতো হেদে বুড়োকে কে কাজ দেবে শুনি? তোমার শুধু সব জিনিসেই সন্দেহ, তাই না? গরিব হতে পারি কিন্তু চোর না। খেতে কুটে হলেও তুমি এত দামের মাছ তো আনার মানুষ নও। তুমি নিশ্চয়ই কোথাও ফাও পেয়েছো, আর না হয় চুরি করেছো। সত্যি করে বলো, টাকাটা কোথা থেকে পেয়েছো? রীতিমতো কাজই করেছি। বিশ্বাস না হলে অবিনাশ বাবুর কাছে শুনো গিয়ে। আমি অবিনাশ বাবুর বাড়িতে কিছু কাজ করে দেওয়ার জন্য আমাকে অবিনাশ বাবু টাকা দিয়েছে। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, চিংড়িটা দাও তাহলে, এবার রান্নাটা চাপাই। এই নাও না, এই বেলার রান্নাটা সেরে ফেলো, আমি গাটা ধুয়ে আসি। যাও। কিপটে বুড়ো কোথাকার। লতা এবং পূজা, তোমাদের দুজনের হাতে আমি লাউ চিংড়ির তরকারি খেতে চাই। আমার লাউ চিংড়ির তরকারি খুবই পছন্দের একটি খাবার। তোমরা কি বানাবে? হ্যাঁ বাবা, আমিও কালই বানাবো। তাহলে প্রস্তুতি নিতে হবে তো। আমি কালই বাজার সদাই নিয়ে আসব। বাবা, তোমারই হুটহাট করে আদেশ করা আমার ঠিক পছন্দ না। পলাশ, তুমি বিয়ে করেছো বলে ভেবো না তুমি অনেক বড় হয়ে গেছো। এই বড়দের মুখে মুখে তর্ক, এটা কিন্তু তোমার কাছে কাম্য না। না মানে বাবা, মানে আজ তো তরকারিতে ভালোই নুন মিশিয়েছি। নিশ্চয়ই বাবা আজকে দিদিকে ঘর ছাড়া করবে। দিদির আর কাল লাউ চিংড়ির তরকারি রান্না করা হলো না। খাবারটা খুবই দারুণ হয়েছে। আমি তো প্রচুর নুন মিশিয়েছি, কিন্তু শ্বশুর মশাই দিদিকে কিছু বললো না কেন? দিদির উপর চিল্লামিল্লিও করলো না। খাবারটা এত সুন্দর হলো কিভাবে? বাবা, আপনার যে ভালো লেগেছে এটাতেই আমি খুশি। আমি তো আমার যথাসাধ্য দিয়ে রান্না করার চেষ্টা করি। দেখি তোমরা কালকে কে কতটা ভালো রান্না করতে পারো। হরিপদ বেটার মুখে এত সুন্দর হাসি কেন? ওরা খুশিতে থাকলে তো আমার মন খারাপ হয়ে যায়। ওরা খুশিতে কিভাবে রয়েছে? হ্যাঁ, এই যে হরিপদ কাকা, আজকাল মুখে হাসি তো আর ধরে না, কি ব্যাপার? খুশির খবর আছে বই কি। আজকে অনেক দিন পর লাউ চিংড়ির ঘন্ট দিয়ে জমিয়ে পেট ভরে ভাত খেয়েছি। আর আজকে বউ ঝগড়াও করেনি। বাবা, নুন আনতে তো পান্তা ফুরোয় তোমাদের। তা লাউ চিংড়ির ঘন্ট খেলে কিভাবে? টাকা কে দিল? হ্যাঁ, ইচ্ছে থাকলে উপায় হয় রে। সৎ পথে থাকলে সব কিছুই সম্ভব, সেটা তুই বুঝবি না। তোমার সংসার তো খুব ভালোই চলছে তাহলে। কিন্তু তুমি কি জানো অবিনাশ বাবুর খবর? কি বিশ্রী কাণ্ড, বলবার মতো না। কেন, কি হয়েছে? আরে অবিনাশ বাবুর দুই ছেলে, দুজন দুজনকে সহ্য করতে পারে না। আর ওনার বৌমা। এই থাম থাম নগেন, অন্যের সংসার নিয়ে তোকে ভাবতে হবে না। যার সংসার তারাই বুঝুক। তুই নিজের সংসারটা দেখ আগে। আর একটা ভালো উপদেশ দিই, তুই ভালো হ, বুঝলি?
বড় সাধু এসেছে সালা, কখনো সুযোগ পাই তোর নামও যা রটাবো না, মিলিয়ে নিবি হরিপদ সালা। কি বললাম মনে রাখিস নগেন, কারো ভালো না করতে পারিস কারোর নামে দুর্নাম রটাবি না, হত ফাঁকা। কি গো, পারবে তো কালকে বাবার জন্য লাউ চিংড়ির তরকারি রান্না করতে? উফ, এসব রান্না বান্না আমার একদম পছন্দ না। কোনোদিনও আমি এসব রান্না বান্না করিনি, ভালো লাগে না আমার। পারবো না বললে হবে না, দুপুরে তো বাবার সামনে বলে দিলে কালকে তুমিও রান্না করবে। একটু ভাবো, দেখো ঠিক একটা বুদ্ধি আসবে, ভাবো। তোর কোনো বুদ্ধি মাথায় আসছে না আমার। বিরক্ত হচ্ছ কেন? শোনো না, একটা বুদ্ধি এসেছে মাথায়। কি বুদ্ধি, কি বুদ্ধি বলো আমায়। শোনো তবে, বৌদি যেমন রান্না করবে তুমিও তো রান্নাটা করবে। আরে তোমারটা খারাপ হলে হবে, কিন্তু বৌদিরটা তো ভালো হবেই, তাই না? তাহলে বৌদির রান্নার সাথে তোমার রান্নাটা পাল্টে নিলে কেমন হয়? ঠিক আছে, কিন্তু বাবা যদি বুঝে যায় যে ওটা দিদিরই রান্না? আরে ছাড়ো তো, বাবা বৌদির থেকে তোমাকে বেশি বিশ্বাস করেন। তাহলে ঠিক আছে, কাল তাহলে আমি এভাবেই বাবার মনটা জয় করব। আর দিদির রান্না খারাপ হলে দিদিকে এই বাড়ি ছাড়া করবে বাবা। এই জন্যই তো বলি, চালাকি জানলে জীবনে চলবার পথ খুবই মসৃণ হয়। কিন্তু যদি দিদি বুঝে যায় যে আমরাই দিদির ভালো রান্নাটাকে বদলে দিয়ে আমার খারাপ রান্নাটা রেখে দিয়েছি? সে বোঝে বুঝুক, তোমার কাজটা হাসিল হলেই তো হলো। কে কি ভাবলো না ভাবলো তাতে তোমার কান না দিলেও চলবে। দিদি, তোমার রান্না কত দূর? আমার রান্না তো প্রায় হয়েই এসেছে, তাই তোমার কাছে আসলাম, যদি তোমার কোনো সাহায্য লাগে। না গো, আমার কোনো সাহায্য লাগবে না, আমারও প্রায় হয়েই এসেছে। দিদি, গন্ধটা যা বেরিয়েছে না, খুব সুন্দর, কিন্তু মনে হচ্ছে আর একটু ঝাল হলে খুব ভালো লাগতো। মানে লাল লাল ঝাল ঝাল খুব সুন্দর হতো, তাই না? ঝাল নাকি অন্য কিছু দিলে বেশি ভালো লাগতো, কোনটা? মানে দিদি, তুমি কি বলতে চাইছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখো পূজা, আমি সরাসরি বলছি, আমি ভালো করেই জানি যে কালকে তুমি রান্নায় লবণটা মিশিয়েছিলে, সেটা আমি দেখে ফেলেছিলাম, কিন্তু কিছু বলিনি। না দিদি, আমি সত্যি লবণ মেশাইনি। আমি তো তোমার রান্না একটুখানি চেখে দেখতে এসেছিলাম, দেখলেই তো, আমি তো তারপরেই চলে গেলাম। মিথ্যে বলো না, আমি সবটা জানি। দয়া করো দিদি, বাবাকে তুমি এসব জানিও না, তাহলে সে খুব রাগারাগি করবে। ঠিক আছে, যাও, আমি কাউকে বলবো না, তবে একটা শর্ত আছে। কি শর্ত? আজকে তুমি নিজের হাতে রান্না করবে, তবে আমি কাউকে কিছু বলবো না, না হলে আমি কিন্তু বাবাকে এই সমস্ত বলতে বাধ্য হব। না দিদি, বলো না এসব। আমি আমি নিজেই রান্না করব, কিন্তু আমি তো রান্না পারি না। এইটুকু ভুলের জন্য এত বড় শাস্তি দিদি? এটাকে শাস্তি মনে করলে শাস্তি, আর শাস্তি না মনে করলে শাস্তি নয়। চেষ্টা করো, তোমারও রান্নাটা ভালোই হবে। আমি তোমার আত্মবিশ্বাস বাড়ানোর জন্যই কিন্তু কথাটা বলছি। দেখি পারি কিনা, চেষ্টা করছি। দুই বৌমার হাতের রান্না একসাথে খাবো, কত সৌভাগ্য আমার। হ্যাঁ হ্যাঁ বাবা, খাও 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 খাও। হ্যাঁ, খাচ্ছি। দুজনের রান্নাই ভালো হয়েছে, কিন্তু ছোট বৌমার হাতের রান্না তো জাদু আছে, খুব সুন্দর রান্না হয়েছে। শ্বশুর মশাই মিথ্যে প্রশংসা করবেন না। আমি জানি আমার রান্না কেমন হয়েছে, আমি নিজে খেয়ে দেখেছি, একেবারেই খারাপ হয়েছে। কি বলো? আমার তো খুবই ভালো লেগেছে। দাও দাও, আমায় আরেকটি বাটি লাউ চিংড়ির তরকারি দাও তো। পূজা, তুমি মন দিয়ে রান্না করেছো, তাই জন্যই তোমার রান্নাটা ভালো হয়েছে। আমি জানি কে ভালো রান্না করে, তাই আমি আজ থেকে তোমার কাছে রান্না শিখবো। আর তোমার সাথে যা যা করেছি তার জন্য আমি খুবই লজ্জিত আর দুঃখিত। আমায় ক্ষমা করে দাও দিদি, আমি সেদিন তোমার রান্নায় লবণ মিশিয়েছিলাম। এ কি পূজা, তুমি বৌদির কাছে ক্ষমা চাইছো কেন? কি হয়েছে? তুমি যে নিজের ভুলটা বুঝতে পেরেছো, এটাই অনেক। এই সৎ সাহসটাই সবার থাকে না। ঠিক আছে, থাক থাক, অনেক হয়েছে, আর আমার সুনাম করতে হবে না।
কাল থেকেই তুমি আমার সাথে থাকো, তাহলে এমনি রান্না শিখে যাবে। সত্যি বৌমা, তোমার হাতে জাদু আছে। আমি এতদিন কখনো বলিনি, কিন্তু তোমার রান্না সত্যিই খুব ভালো লাগে। আর ছোট বৌমা, তুমি যে সত্য কথাটা বললে তার জন্য খুবই আনন্দিত আমি। আর হ্যাঁ লতা, তুমি পূজাকে তোমার মতো করে রান্না করা শিখিয়ে নিও, কেমন? নিশ্চয়ই বাবা। ঠিক আছে, কাল থেকে তাহলে তোমার কাছেই রান্না শিখবো দিদি। এই কচু শাক খেতে খেতে কোন দিন না পেট থেকে কচু গাছ বের হয়ে যায়। আর ভালো লাগে না এই শাক পাতা খেয়ে থাকতে। বিধাতা যে কবে মুখ তুলে চাইবেন একটু। ধৈর্য ধরো গিন্নি। কথায় আছে সবুরে মেওয়া ফলে। বিধাতা সারা জীবন তো আর আমাদের দুঃখ রাখবেন না। একদিন না একদিন ঠিক সুখের মুখ দেখব আমরা। আর কবে দেখবো জানি না, আদেও সে পর্যন্ত বেঁচে থাকবো কিনা কে জানে। অবশ্যই বেঁচে থাকবে। বিধাতা চাইলে সব সম্ভব। আমাদের দুঃখ কি আর আজীবন থাকবে নাকি? কথায় আছে দুঃখের পরেই নাকি সুখের মুখ দেখা যায়। জীবনে যদি দুঃখ না থাকে তবে সুখের মূল্য মানুষ বুঝবে কি করে বলো তো? তাই বলে এত দুঃখ? আমি যে আর পারছি না গো। এদিকে মেয়েটা বড় হচ্ছে, সামনে বর্ষার মৌসুমে গায়ে উৎসব লাগছে। যারা দুবেলা ঠিকমতো খেতে পারে না তাদের জন্য নতুন শাড়ি পরা তো বিলাসিতা মাত্র। তার উপর বর্ষার মৌসুম চলে এসেছে। এখন তো আর এই গরুর গাড়ি নিয়ে গায়ের রাস্তায় চলা যাবে না। খরার মৌসুমে যাও টুকিটাকি ভাড়ায় যেত, কিন্তু এই বর্ষার মৌসুমে যাবে কি করে? গায়ের রাস্তায় কাদায় ভরে আছে, আর বৃষ্টি বাদলায় গরুগুলো তো চলতে ভয় পায়। কি যে করব, আমার মাথায় আর কোনো কিচ্ছু ঢুকছে না। মাঠে ঘাটে কাজ নেব যে সেই উপায়ও নেই। বর্ষার জন্য মাঠ ঘাটের কাজও সব বন্ধ হয়ে আছে। তাহলে এখন কি করবে? আমি যাই দেখি, গরুর গাড়িটা নিয়ে বের হই, যদি কোনো ভাড়া পাই। দুটো কিছু মুখে দিয়ে যাও, এভাবে খালি পেটে বের হইও না। আকাশ মেঘলা হয়ে আছে, কখন বলতে কখন বৃষ্টি নামে বলা যায়। হাটে গিয়ে চা বিস্কুট খেয়ে নেবক্ষণ। ভাত যা আছে তোমরা মা মেয়েতে খেয়ে নিও। আমি এখন গেলাম গিন্নি। হ্যাঁ, কই গো, তোমার হলো? সেই কখন থেকে স্নান সেরে ঘরে বসে আছো? এতক্ষণ লাগে বুঝি তৈরি হতে? সারা শরীরে তেল দিয়ে গুছিয়ে তারপর না হয় বের হব আমি। আর এর মধ্যেই তুমি এত ডাকাডাকি শুরু করে দিয়েছো কেন বলো তো? না ডেকে কি করব শুনি? বেটা ছেলের গোছাতে আবার এত সময় লাগে নাকি? আমি তো আর মাঠে কাজ করতে যাচ্ছি না, আমি যাচ্ছি আড়তে বসতে। নোংরা দেখলে মহাজন কাল থেকে আর কাজ দেবেন না। হ্যাঁ, নোংরা তো কেবল তোমার দাদা আর বৌদি। না আছে ভালো খাবার, না আছে ভালো ঘরদোর, আর না আছে জামা কাপড়ের বাহার। ওদের জ্বালায় সমাজে মুখ দেখানোর উপায় নেই। কে বলেছে তোমাকে ওদের পরিচয় দিতে? আমি তো কোথাও ওদের পরিচয় দিই নাই জন্য। তা আমার অপু বাবা কোথায়? ওকে তো দেখছি না সকাল থেকে। তা দেখবে কি করে? হতচ্ছাড়া ননিটার সাথে বোধহয় খেলতে বেরিয়েছে। ছেলেটাকে এত করে বলি ওই অভাগীর সাথে খেলতে যাস না, কে শোনে আমার কথা? না শুনলে দুঘাত দিয়ে দেবে, তবু ওদের ধারে কাছে ঘেঁষতে দেবে না আমার ছেলেকে, ঠিক আছে? ও মা, কাকিমা, আজ দেখছি অনেক পদের রান্না করেছো। আজকে তোমাদের বাড়িতে কেউ আসবে নাকি গো? না না ননি দিদি, মা তো সব সময় আমাদের জন্য হরেক পদের খাবার বানায়। এই অপু, তোকে না কতবার বলেছি ননির সাথে খেলতে না যেতে? এত মানা করা সত্ত্বেও কেন গেছিস তুই ওর সাথে খেলতে? কেন মা, ননি দিদির সাথে খেলা করলে কি হবে? বড্ড বড় হয়ে গেছিস তাই না? আবার মুখে মুখে কথা বলছিস। একবার যেটা বলবো সেটাই করবি মুখ বুঝে। এখন খেতে বসায়। মা, ও মা, ননি দিদিও আমাদের সাথে খেতে বসুক না। একদম না,
এমন খাবার বাপের জন্মে তো চোখেও দেখেনি ওরা। সকাল থেকে তো ওই পান্তা খেয়েই কাটে। একদম ওই হতচ্ছাড়ির নাম নিবি না। আর তুই এখনো এখানে হাবাদের মতন দাঁড়িয়ে আছিস কেন শুনি? ঠিক আছে কাকিমা, আমি চলে যাচ্ছি। যাই রে অপু। হ্যাঁ, যা ভাগ এখান থেকে ভাগ। এখানে থাকলে আমাদের পেটে ব্যায়াম হবে, তোর নজর লেগে তা। মেয়েটা সেই সকালে অপুকে নিয়ে খেলতে বের হয়েছে, এখনো বাড়িতে এলো না। সকালের পান্তা যে নষ্ট হয়ে যাবে এভাবে বেশিক্ষণ থাকলে। এই যে মহারানী, এতক্ষণে তোর আসার সময় হলো। এদিকে তোর চিন্তায় আমি ঠিক মতো রান্নায় মন দিতে পারছি না। তোকে না কতবার বলেছি এভাবে না খেয়ে খেলতে যাবি না। খাওয়া না খাওয়ায় আর কি আসে যায় মা, সেই তো প্রতিবেলার মতো আমাকে পান্তা খেয়েই থাকতে হয়। কি হয়েছে তোর মা? তুই তো এভাবে কথা বলিস না। তবে আজ কেন এভাবে কথা বলছিস? তোর মন খারাপ নাকি? জানো মা, অপুর সাথে খেলতে গিয়েছি বলে কাকা কাকিমা আমাকে আজ যাচ্ছে তাই করে বলল। আমার নাকি শুধু দিনের হাতে পান্তাই জোটে, আর কিছু খাওয়া জোটে না। আমরা নাকি ছোট লোক, ভালো খাবার চোখেই দেখিনি কোনোদিন। হায় বিধাতা, এইটুকু মেয়েকেও তুমি কষ্ট দিতে ছাড়ো না। তোকে না কতবার করে বলেছি মায়ার ঘরের আশেপাশেও যাবি না। তুই কেন বারবার যাস মা? আমি তো কেবল অপুর সাথে খেলা করতে যাই মা। অপু আমায় বড্ড ভালোবাসে, আর অপু তো আমার ভাই। আমার সাথে খেলবে না তো কার সাথে খেলবে বলো? তুই এখনো অনেক ছোট রে মা, ওদের অহংকার তুই বুঝতে পারবি না। আমরা গরিব বলে ওরা আমাদের দেখতে পারে না দু চোখে। তুই আর ওদের ধারের কাছে যাস না মা। আমি তো ওদের বাড়িতে খাবার খেতেই যাই না মা, আমি শুধু যাই একটু খেলা করতে। আর আমাদের এক উঠোনে বাড়ি, একসাথে উঠোনে বসে খেলা করলে কি হয়? সেটা যদি তুই বুঝতি তাহলে আর আমাকে এভাবে প্রশ্ন করতিস না রে মা। এখন যা, পান্তা ভাত রেখেছি, একটা লঙ্কা দিয়ে ডলে খেয়ে নে। রোজ রোজ আমার পান্তা ভাত খেতে আর ভালো লাগে না আর ভালো মা। কবে তুমি কাকু কাকিমার মতন ভালো ভালো রান্না করবে আর আমাকে ভালো রান্না করে খাওয়াবে? করবো রে মা, করবো। বিধাতা একদিন আমাদের সব দেবে, তখন দেখিস তোকে রোজ রোজ ভালো মন্দ রান্না করে খাওয়াবো। এখন যা মা, খেয়ে নে। ঠিক আছে মা। আজকে কি হাটে কোনো লোক আসেনি নাকি? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কেউ তো এলো না গরুর গাড়ি করে বাড়ি ফেরবার জন্য। কি হ্যাঁ গোপাল, গায়ের দিকে যাবি নাকি? আগে আপনি আমার উপর সদয় হলে অবশ্যই যাব। আজকে তো হাটে তেমন লোক দেখছি না। আকাশের ভাব ভালো না বলে লোকজন তেমন হাটে আসেনি বোধ হয়। লোকজন হাটে এলেও তোর এই ভাঙা চোরা গরুর গাড়িতে উঠতে চায় না কেউ। সারা রাস্তা গাড়ির ঝাঁকুনিতে কোমরের হাড়গড় সব ভাঙবে। কি যে বলেন না বাবু, আজকে কত বছর হয়ে গেল এই গরুর গাড়ি দিয়েই তো গায়ের লোকজনকে হাটে নিয়ে আসা যাওয়া করছি। তোদের মতো ছোট লোক আর করবেই বা কি শুনি? তোর ছোট ভাইটাকে দেখ, কিছু শেখা উচিত তোর। ছেলেটা অল্প দিনে চৌধুরী বাবুর আড়তে লেখালেখির কাজ করে ভালো কামাচ্ছে, আর তুই কিনা এখন এই গরুর গাড়ি ঠেলছিস। কি করব বাবু বলুন তো? আসলে আমি কাজ করি আমাদের সংসারটা চালিয়েছি, সেই সাথে ছোট ভাইটাকে দু কলম লেখাপড়া শিখিয়েছি। এখন বড় হয়ে যে সব এভাবে ভুলে যাবে তা কে জানতো। তোদের এই ভিকিরি জাতটাই এমন, উপকার করলে কখনো উপকার মনে রাখতে চায় না। এই জন্য কেউ তোদের দেখতে পারে না। আকাশের অবস্থা বেশি ভালো ঠেকছে না বাবু, মনে হচ্ছে খুব জোর বৃষ্টি নামবে। আপনি বাড়ি যাবেন বাবু? হ্যাঁ রে, আমি বাড়ি যাব। এখন আমার বাড়ির সামনে গাড়ি নিয়ে চল দেখি।
আর কয়েকটা মিনিট দাঁড়িয়ে দেখি আরো দু একজন পাই কিনা। আপনাকে একা নিয়ে গেলে যে আমার পর্তা পড়বে না। দেখেছিস, তোদের এই ছোট লোকদের নিয়ে হলো এক জ্বালা। তোদেরকে খেতে দিলে তোরা শুতে চাস। মোটে লোক হচ্ছিল না, আর যেই আমি গাড়ি চেপে বসলাম অমনি তুই আরো লোক ওঠানোর কথা ভাবছিস। কিন্তু বাবু, আপনাকে একা নিয়ে গেলে যে আমার ভাড়া পোষাবে না বাবু। তোর ভাড়া নিকুচি করেছে। তাড়াতাড়ি বৃষ্টি আসবার আগে আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আই দেখি, নইলে এই বৃষ্টি এলে কিন্তু কাদা জলের মধ্য দিয়ে ঘাড় ধরে নিয়ে যাব, আর 1 টাকা ভাড়া দেব না, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে বাবু, চলুন তবে নিয়ে যাই। কি গো মা, বাবা তো এখনো বাড়ি এলো না। অন্যদিন তো এর আগেই বাড়ি চলে আসে বাবা। আমিও তো সেটাই ভাবছি রে মা, আজ বোধহয় তোর বাবা দূরে কোথাও ভাড়ায় গেছে। কিন্তু আকাশের যে অবস্থা দেখছি, মনে হচ্ছে এক্ষুনি ধুম করে বৃষ্টি নামবে। আকাশ তো সেই বিকেল থেকেই থম মেরে আছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামলো, কিন্তু বৃষ্টি তো আর হলো না। রাত তো অনেক হয়ে গেল রে মা, তুই বরং খেয়ে ঘরে গিয়ে শুয়ে পড়। তোর বাবা এলে আমি আর তোর বাবা খেয়ে নেব। তোমাদের রেখে আমি খেয়ে নেব? হ্যাঁ রে মা, সকাল হলেই তো আবার উঠে পাঠশালায় যেতে হবে তোকে, তাই বেশি দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি খেয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। ঠিক আছে মা। আজকে কচুটা কোথা থেকে এনেছো মা? বড্ড গলায় ধরছে। এত গলায় লাগছে কেন মা? বড্ড কচুটা কেমন করছে। শাক পাতা তুলতে তুলতে আশেপাশে আর কোনো শাক পাতা অবশিষ্ট নেই, তাই লতাদের বাড়ির ডোবার ধার থেকে ওই কটা কচু শাক তুলে এনেছিলাম, ওটাই রান্না করেছি। ওই জন্যই এমন গলা ধরছে। একে তো বর্ষাকাল, তার উপর ডোবায় ধারের কচু শাক। মা, ও মা, বাবাকে বলে কাল মাছ আনতে বলো না। তোর বাবার যে বর্ষার সময় এলে আর কাজ থাকে না রে মা। বর্ষায় কাদা জলে গরুর গাড়ি চালানো খুব কষ্টের। আমি তোর বাবাকে কিছু চুনোপুটি আনতে বলবো খন। এখন খেয়ে নে যা। আরে ও গিন্নি, গরুর ঘরে কটা ঘাস কেটে দিয়ে এসেছিলে কি? আমি তো অন্ধকারই গরু বেঁধে রেখে এসেছি। সে তোমায় বলতে হবে না, আমি ঘাস রেখে এসেছি। এখন ঘাস আনতে গেলেও মানুষের কথা শুনতে হয়। কেন, কে আবার কথা শোনালো তোমাকে? কে আবার? বিমলা পিসির মুখের জ্বালায় কোথাও যাবার উপায় আছে নাকি? যেখানেই যাই ডাক দেয়। এখন তাড়াতাড়ি এসো, খেয়ে নাও দুটো, সারাদিন পেটে কিছু পড়েনি। ননিবালা কি ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ গো, মেয়েটা আমার মাছের বায়না করতে করতে ঘুমিয়ে পড়েছে। তুমি কাল কটা চুনোপুটি এনে নিয়ে এসো না গো। সকালে মায়া ওকে যাচ্ছে তাই করে ঘরের সামনে বিদেয় করে দিয়েছে। আমরা গরিব হয়েছি বলে কি আমাদের এতই চক্ষুশূল লাগে মানুষের কাছে? আমার ওইটুকু মেয়ে কি এসবের কিছু বোঝে? কবে যে বিধাতা মুখ তুলে চাইবেন আমাদের দিকে? সারাদিন অনেক ধকল গেছে, আগে দুটো খেয়ে নাও, তারপর না হয় বসে দুটো কথা বলবে খন। হ্যাঁ, আমারও বড্ড খিদে পেয়েছে। গিন্নি, আরে ও গিন্নি, এই বাড়ি ফিরে তোমাকে যে পোটলাটা দিয়েছিলাম সেটা এখানে আনো দেখি, ওতে আমার দরকারি কিছু জিনিস আছে। কি আছে গো ওই পোটলাতে? দেখে তো মনে হচ্ছে মূল্যবান কিছুই আছে। হ্যাঁ গো গিন্নি, এর মধ্যে আছে আমাদের সুখের মূল মন্ত্র। এর মধ্যে যা আছে তাতে আমাদের এই বর্ষা ভালোভাবে কেটে যাবে। কি আছে সেটা তো দেখাবে আমায়।
অপু কি ঘুমিয়েছে? ও জেগে থাকলে এসব কথা বলা যাবে না। বাপের কুকর্ম শুনে ওর মন খারাপ করতে পারে। হ্যাঁ, অপুকে আমি পাশের ঘরে ঘুম পাড়িয়ে শুইয়ে এসেছি। এখন বলো দেখি ওই পোঁটলাতে কি রেখেছো? ওমা, এই টাকা তুমি কোথায় পেলে? তোমার বেতন তো মাত্র 20 টাকা, কিন্তু দেখে তো মনে হচ্ছে এখানে 80 টাকার বেশি আছে। হ্যাঁ গো গিন্নি, তুমি একদমই ঠিক ধরেছো। এখানে গুনে গুনে পুরো 90 টাকা আছে। এই টাকা দিয়ে এবারে বর্ষায় উৎসবের দিন না শুধু, হ্যাঁ, পুরো বর্ষা জুড়েই ইলিশ খাবো আমরা। কিন্তু এত টাকা তুমি পেলে কোথায় শুনি? কেউ জানতে পারলে আবার কোনো বিপদ হবে না তো? আরে না গিন্নি, আড়তের সব টুকিটাকি হিসেব তো আমি করি। সেই সুবাদে আজকে কদিন একটু একটু করে মানে সরিয়ে আজকে বাড়ি নিয়ে এসেছি। কিন্তু মহাজন যদি জানতে বা বুঝতে পারে, তাহলে তো পঞ্চায়েত মোড়লের কাছে বিচার দেবে আমাদের নামে। সে এত কিছুর হিসেব রাখে না, আর যদিও কখনো জিজ্ঞেস করে তবে ভুলভাল কিছু একটা বুঝিয়ে দিলেই চলবে। সামনে উৎসবের দিন, টাকাগুলো এনে তুমি ভালোই করেছো। এবারে বড় বড় ইলিশ মাছ খাবো আমরা। সে খেয়েও এখনই পোটলাটা ভালো মতো কোথাও লুকিয়ে রাখো, কেউ কখনো যেন টের না পায়। হ্যাঁ, ঠিক আছে, এই দাও দাও, আমায় দাও দাও। রাত তো অনেক হলো, এখন চলো ঘুমোতে যাই। সকালে উঠি তো আবার আরতে যেতে হবে। হ্যাঁ। কি গো, কি এত ভাবছো সেই থেকে? ভাবছি এই বৃষ্টিতে গরুর গাড়ি নিয়ে বের হব কি করে, আর বের হলেও মনে তো হচ্ছে না কোনো ভাড়া পাবো। ভাড়া তো দূরের কথা, এই বৃষ্টিতে কেউ বাড়ির বাইরে বের হয় নাকি কে জানে। আর তাছাড়া গায়ের ওই কাদা জলের রাস্তায় গাড়ি তো এগুলো এগোতে চায় না। সে তুমি ঠিকই বলেছ গিন্নি, কিন্তু কাল বাদে পরশু যে গায়ের বর্ষার উৎসব শুরু হয়ে যাবে, সবাই নতুন জামা পরবে, ইলিশ দিয়ে ভোজ করবে। আবার মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে গো। খারাপ লাগলেও এখন কি করার আছে বলো? তার থেকে কোনোভাবে তুমি বাজার থেকে ছোট মাছ বা একখানা সরপুঁটি কিনে এনো, মেয়েটাকে তাই রেঁধে দেব। আর গত বছরের একখানা শাড়ি আছে, সেটা একটু সেলাই করে দিলেই হবে। আমাদের নিজেদের জন্য তো মনে কোনো দুঃখ নেই, কিন্তু আমার মেয়েটার জন্য যে বড্ড দুঃখ হয় আমার। আমরা তো সব বুঝি, সহ্য করে উঠতে পারি, কিন্তু ননিমা যে এখনো অবুঝ। আস্তে আস্তে সব বুঝে যাবে। গরিব ঘরে জন্মালে মানুষ তাড়াতাড়ি বাস্তবতা শেখে। বৃষ্টিটা একটু কমেছে, আমি বরং যাই নদীর ধারে গিয়ে দেখি মাছের নৌকাগুলোতে কোনো গাছ পাওয়া যায় নাকি। সে কি, এখন এই কাক ভেজা হয়ে তুমি কাজ খুঁজতে বেরোবে? তাছাড়া আর উপায় নেই, দেখি আমার মেয়েটার জন্য কিছু করতে পারি কিনা। ননির মুখে হাসি ফুটলে আমার মনে শান্তি লাগে। একটু মুখে কিছু দিয়ে যাও, খালি পেটেই বেরিয়ে যাবে। হ্যাঁ গো গিন্নি, এখন আমি গেলাম। আজ বাদে কাল গ্রামের সবার ঘরে ঘরে উৎসব শুরু হবে, কিন্তু তার আগে কি বর্ষা শুরু হলো। কি হয়েছে গিন্নি, একা একা কি বিড়বিড় করছো? কাল তো গ্রামের ঘরে ঘরে ইলিশ ভোজের উৎসব শুরু হবে। এমন বর্ষা হলে লোকজন একজন আরেকজনের বাড়ি যাবে কি করে? আরে গিন্নি, এই উৎসব বর্ষার জন্যই তো প্রতি বছর পালন হয়। এ সময় নদীতে খুব ভালো ইলিশ মাছ পাওয়া যায়, সকলের ঘরে ঘরে ইলিশ ভোজের প্রতিযোগিতা চলে। সে তুমি যাই বলো, আমার এত বর্ষা বাদলা ভালো লাগে না। তুমি হলে বেরসিক মানুষ, তোমার কি করে ভালো লাগবে শুনি? তোমার তো শুধু পান চেবুতি ভালো লাগে। হ্যাঁ, তা তুমি ঠিকই বলেছ, পান হলে আমার আর কিচ্ছুটি লাগে না। তা বাবু সেজে কোথায় যাচ্ছ তুমি এই বৃষ্টি মাথায় নিয়ে? নদীর পাড়ে যাচ্ছি,
বড় বড় নৌকা বোঝাই করে ইলিশ নিয়ে এসেছে জেলেরা। তুমি তো জানোই এই বাজারে আমার কত বড় ইলিশের ব্যবসা। নিজে গিয়ে দেখে শুনে যাচাই করে নেব। সকালের জল খাবার খাবে না, না খেয়ে চলে যাবে নাকি? হ্যাঁ গিন্নি, সকালের জলখাবার খাওয়ার এখন আর সময় নেই। জলখাবার খেতে বসলে দেরি হয়ে যাবে। আর তাছাড়া বৃষ্টিটা এখন একটু কমেছে, এখন না বেরোলে আর পরে বের হতে পারবো না। ঠিক আছে, যাও তবে সাবধানে যেও। আবার ছাতাটা আবার কোথায় রাখলে? ছাতাটা দাও দেখি আমাকে। ওই দেখো, বারান্দার দেয়ালে টাঙানো আছে, ওই যে নিয়ে যাও। অনেক কষ্টে একটা ঠেলা গাড়ি জোগাড় করেছি। এই বর্ষার সময় এলে আমার কিচ্ছুটি পাওয়া যায় না। ধর, ওই যে কাদা হয়েছে, আমি এই রাস্তায় উঠবো কি করে? একটু পা পিছলে গেলি তো সোজা নদীতে। আমি যে সাঁতারও জানি না। না না, দাঁড়িয়ে না থেকে যাই, উঠবার চেষ্টা করি একটু আস্তে আস্তে। পড়ে গেলেও ওই বড় ইলিশ মাছ ছাড়ছি না ভাই। বাঁচাও, একটু কোথায় আছো? বাঁচাও। তুই ও পাড়ার গোপাল না, যে গরুর গাড়ি টানিস? আগে হ্যাঁ বাবু, আপনি নদীতে পড়লেন কিভাবে? আর বলিস না সে কথা। একে তো সাঁতার জানি না, তার উপরে কাদায় পা পিছলে সোজা নদীতে পড়েছি। তা পড়লেও আপনি তো দেখি এই বড় ইলিশ মাছটা ছাড়েননি। ইলিশ মাছটা বড্ড পছন্দ হয়েছে রে। এত বড় ইলিশ দেখলে বাড়িতে গিন্নি খুব খুশি হবে। কিন্তু এই বৃষ্টি মাথায় তুই কি করতে এসেছিলিস নদীর পাড়ে? আসলে আমার কাজ নেই, এই বৃষ্টির সময় ভাড়া হয় না তেমন। মেয়েটা কতদিন হলো মাছের মুখ দেখে না। কালকে তো গ্রামে ঘরে ঘরে ইলিশ ভোজের উৎসব, তাই ভাবলাম যদি কোনো কাজ করে কিছু টাকা পাই তবে মেয়েটার জন্য একটা ছোট দেখে ইলিশ আর একটা শাড়ি কিনে নিয়ে যাব। ওহো, এই ব্যাপার। আমার জীবন যে বাঁচিয়েছে সে কখনো দুঃখে থাকতে পারে না। এই নে, এই বড় ইলিশটা নিয়ে যা, আর আমি তোকে কিছু টাকা দিচ্ছি। মেয়ে আর গিন্নির জন্য শাড়ি নিয়ে যা। সে কি বাবু, আপনি না বললেন এটা গিন্নিমার জন্য বাড়ি নিয়ে যাবেন? ওরে, আমি যে বেঁচে সশরীরে বাড়ি যাচ্ছি এটাই তোর গিন্নিমার জন্য অনেক। আর শোন, কাল থেকে তুই আমার কাছে কাজ করবি। তোর গাড়িতে করে মাছ হাটে নিয়ে যাব নদীর পাড় থেকে। তাহলে তো খুব ভালো হবে বাবু, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি। আমাকে ধন্যবাদ দিতে হবে না, ধন্যবাদ তো তোকে দিতে চাই আমি। তুই আমার জন্য আজকে নিজের জীবন বাজি রেখেছিস। তোর জন্য যা করব সেটাই কম হয়ে যাবে। এখন যা, মাছটা নিয়ে মেয়েকে খাওয়া আর শাড়ি কিনে নিয়ে যা। ঠিক আছে বাবু, ঠিক আছে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেল, এখন আবার আকাশে ঘন কালো মেঘ করেছে। লোকটা তো সেই কখন বেরিয়েছে, পরিবারের সুখের জন্য কত কিছু করছে লোকটা। বিধাতা আমাদের সহায় হও তুমি। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? এই দেখো কি এনেছি তোমাদের জন্য। সে কি গো, এত বড় মাছ কোথায় পেলে তুমি? আর সাথে কিসের ব্যাগ ওটা? কাল তো সবার ঘরে ইলিশ ভোজ হবে, তাহলে আমাদের ঘরে কেন হবে না? এই ব্যাগে তোমাদের জন্য শাড়ি আছে, আর এই ইলিশটা নাও, ভালো করে কেটে ভেজে রাখো, কালকে রান্না করবে। কিন্তু এত কিছু তুমি কোথায় পেলে? আরও একটা সুখবর আছে। এবার থেকে আমি মোড়ল মশাই মাছের ব্যবসাতে ভাড়ায় গরুর গাড়ি টানবো। উনি ভালো মাইনেও দেবে বলেছে। তার টাকাতেই তোমাদের শাড়ি আনলাম, আর তিনি নিজে আমাকে মাছটা দিল। বিধাতাকে কত ডেকেছি আমাদের সুখের দিনের জন্য, আজ তিনি আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। এ কি, তুমি কাঁদছো কেন গিন্নি? এ কান্না যে আমার সুখের কান্না। আমি ঘরে গিয়ে ননিকে ওর শাড়িটা দিয়ে আসি, মেয়েটা আমার বড্ড খুশি হবে। হ্যাঁ হ্যাঁ, চলো ননিকে দেখাই। আজকে যে আমার কি খুশি লাগছে গিন্নি, আজ থেকে আমাদের সকল দুঃখের অবসান হলো। হ্যাঁ গো, আমাদের সুখের থেকেও আমাদের ননির মুখের হাসিটা বড্ড মূল্যবান।
ওর মুখের হাসি আমাদের সকল দুঃখ ভুলিয়ে দিয়েছে আজকে। এত বড় ইলিশ মাছ আমি আগে কখনো দেখিনি। মা আজ ইলিশ মাছ দিয়ে কত কিছু রান্না করেছে। এখন সবাই খাওয়া শুরু করি, চলো মা। আমাদের সাহায্য করো দাদা, আমাদের যে সব শেষ হয়ে গেল। সে কি রে, কি হয়েছে তোদের ভাই? হ্যাঁ, আপনার ভাই বেশি লোভ করতে গিয়ে আড়ত থেকে টাকা চুরি করেছিল, সেই জন্য জরিমানা তো দিতে হয়েছেই, সেই সাথে চাকরিটাও গেছে। এখন আমরা আজকে ইলিশ ভোজ করতে পারবো না কাকা বাবু। কে বলেছে তোরা ইলিশ দিয়ে ভোজ করতে পারবি না? আজ এই গরিবের বাড়িতেই সকলে একসাথে বসে বড় ইলিশ দিয়ে ভোজ করব আমরা। হ্যাঁ, আমাদের তোমরা ক্ষমা করে দাও। আজকে বুঝেছি কখনো কাউকে অবহেলা করতে নেই, বিপদের দিনে যে কেউ কাজে লাগতে পারে। আর বাইরে দাঁড়িয়ে ভিজিস না, ঘরে আয় সকলে। এই বৃষ্টির দিনে এই গরিবের বড় ইলিশ দিয়ে ভোজ